রাসেল ভাই, সোহেল ভাই, আলফাজ ভাই, সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও শতভাগ ঠিক আছে কিনা। ভয়েস ভিডিও কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানান আমাকে। সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও শতভাগ ঠিক আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। অনেক কষ্ট করে একটা ক্লাস সাজাই, অনেক কষ্ট করে একটা ক্লাস নেই, প্রচুর তথ্য থাকে আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে। আমি চাই না আমার একটা ক্লাস নষ্ট হয়ে যাক ভয়েস ভিডিওর সমস্যার কারণে। নতুন যারা জয়েন করছেন সবাই একটু কমেন্ট দেন তো বাংলাদেশের কে কোথা থেকে আমাকে দেখছেন। অনেক ছোট ভাই বোন জয়েন করছেন আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। 3টা মাস 6টা মাস আমাদের সাথে থাকুন, আমার গাইডলাইন ফলো করুন, নিয়মিত ক্লাস করুন, নিয়মিত ক্লাস নোট জমা দিন। আশা করি ভালো একটা পর্যায়ে চলে যাবেন। আমার ক্লাস, আমার গাইডলাইন, আমার মোটিভেশন, আমার এক্সাম যা কিছু আছে সবই যথেষ্ট স্ট্যান্ডার্ড আপনাদের জন্য। আমি সাতক্ষীরা থেকে, রসুল বলছে দিনাজপুর থেকে, সাতক্ষীরা থেকে, রাকিবুল বগুড়া থেকে, ধন্যবাদ। রাজীব শাহ ঢাকা থেকে। আমার এখানে যারা নিয়মিত ক্লাস করে নিয়মিত ক্লাস নোট জমা দেয় তাদের সবার ফেস মোটামুটি আমার সাথে পরিচিত। যারা দীর্ঘদিন 3 মাস 6 মাস যাবত আছে, বিশেষ করে নিয়মিত ফেস মানে ক্লাস যারা জমা দেয়। তো আপনারা যারা নতুন আছেন হয়তো আপনাদেরকে আমি ওইভাবে চিনি না, আস্তে আস্তে চিনব যদি নিয়মিত ক্লাস নোট জমা দেন। যাক, কথা না বাড়িয়ে সোজা চলে যাব ক্লাসে। আজকে হচ্ছে বৃত্তের উপরে দ্বিতীয় ক্লাস। বৃত্তের উপরে প্রথম ক্লাসটা দিয়েছি পরশুদিন, আর আপনাদের সবাইকে অনুরোধ করেছিলাম যারা নতুন জয়েন করছেন বৃত্তের উপরে প্রথম ক্লাসের নোটটা দিন, কারণ প্রথম ক্লাসের নোটটা দিলে বেসিকটা একটু ক্লিয়ার হবে, দ্বিতীয় ক্লাসটা বুঝতে একটু সহজ হবে। বৃত্তের উপরে ক্লাস হবে 6টা, যেখানে বাংলা ভার্সন থাকবে টোটাল। গতকাল ছিল মূলত অনুসিদ্ধান্ত, আজকে হচ্ছে প্রথম ম্যাথের ক্লাস, দ্বিতীয় আরও একটা ক্লাস হবে ম্যাথের উপর, তৃতীয় আরও একটা ক্লাস হবে ম্যাথের উপর বাংলা ভার্সন। এরপরে 3-4টা হবে ইংলিশ ভার্সন ক্লাস। অর্থাৎ বেসিক থেকে মিডিয়াম থেকে অ্যাডভান্স থেকে সুপার অ্যাডভান্স বৃত্তের উপরে যা কিছু আছে সব আমি শেষ করে দেব। আমি দেব, কিন্তু আপনাদের এটা ধরে রাখতে হবে, আপনাদের এটা শিখতে হবে, আপনাদের এটা মাথায় ঢুকাতে হবে। আর মাথায় ঢুকাতে হলে আমার সাথে থেকে যেমন লাইভ ক্লাস করতে হবে, ঠিক তেমনি প্রতিটা ক্লাসে সুন্দর করে মনের মাধুরী মিশাই ক্লাস নোট করে জমা দিবেন। যত বেশি ক্লাস নোট জমা দিবেন তত বেশি আপনার সাথে আমার সম্পর্ক বাড়বে, আপনার ফেসটা আমার সাথে বেশি পরিচিত হবে, আর আমার সাথে সম্পর্ক মানে আপনারই লাভ। দেখেন গত 6 মাস 3 মাস যাবত যেসব ভাই বোনেরা আমার সাথে আছে তাদের ফেসগুলো আমার সাথে অনেক বেশি পরিচিত, তাদের সাথে আমার প্রায় মেসেঞ্জারে কথা হয়, সুতরাং তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তো আমি কিন্তু তাদের একটা আস্থার জায়গা, অর্থাৎ যে কোনো সময় যে কোনো সমস্যায়, ইভেন তারা পারিবারিক কিংবা পার্সোনাল প্রয়োজনও যদি দ্বিধাহীনতায় কিংবা হতাশায় ভোগে, সেক্ষেত্রেও তারা অনেক সময় আমার কাছ থেকে গাইডলাইন চায়। আমি চেষ্টা করি আমার যথাসাধ্য সত্য শুদ্ধ গাইডলাইন করার জন্য। যদিও মাঝে মাঝে টুকটাক এদিকে ওদিকে আমি একটু বেশি বলি, এটা কোনো ব্যাপার না, জাস্ট প্রচার এবং প্রসারের জন্য। যাক, কথা না বাড়িয়ে শুরু করি। অনেক ভাই বোন জয়েন করছে। রাসেল হক, পল্লব দাস, সবাই খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। সবাইকে অনুরোধ করব আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে আমার ক্লাসগুলো একটু শেয়ার দিবেন। সব শিক্ষকের ক্লাসে শেয়ার হয়, আমার ক্লাসগুলো একটু শেয়ার কম হয়, ব্যাপার না, তারপরে যথেষ্ট ভালো আছে। আজকে দেখলাম প্রায় 400-এর কাছাকাছি পেইডে আছে, রিসেন্টলি জয়েন করছে অনেক ভাই বোন। আজকে হচ্ছে বৃত্তের উপরে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা দিয়েছি, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস, প্রথম দিকের ক্লাসগুলো একেবারে বেসিক থাকে। তো যারা ম্যাথে একটু ভালো অ্যাডভান্স লেভেলের তারা অবশ্যই প্রথম দিকের ক্লাসগুলো লিপ করে যাবেন না, প্রথম দিকের ক্লাসগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ বেসিকের উপরেই দাঁড়িয়ে থাকে অ্যাডভান্স, তাই অ্যাডভান্স বেসিক সবই করতে হবে। কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাই গণিতে। হ্যাঁ, সবার সাথেই, যে প্রিয়াঙ্কা প্রিয় আমার সাথে আছে, আবুল ভাই আমার সাথে আছে, পল্লব সরকার আছে, রাসেল সাথে আছে, এই যারা সবুজ ভাই সাথে আছে, মোটামুটি যারা একটু প্রিয়ান, সাইমা সে তো খুবই ভালো করতেছে। আর কিছু ভাই বোন আছে আমার যারা মূলত লাইভে থাকতে পারে না, তারা কি করে, তারা হয়তো মেয়ে, কেউ সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, রাতে ক্লাস করতে পারে না, কেউ কেউ আছে জব করে, কেউ নাইট ডিউটি করে।
তাদের জন্য আমি চেষ্টা করি আমার ক্লাসটা একটু সুন্দর করে নেবার, বেশি তথ্য দেবার, যাতে ওরা পরবর্তীতে সেই ক্লাসগুলো সুন্দরভাবে নোট করতে পারে এবং ক্লাস নোট জমা দিতে পারে, অনেক বেশি শিখতে পারে। আপনারাও সাথে থাকুন। আমার প্রথম গাইডলাইন হচ্ছে আপনি ক্লাস নোট জমা দিবেন, প্রত্যেকটা ক্লাস করবেন। ক্লাস করলে কিংবা ক্লাস নোট জমা দিলে আপনারই লাভ, আপনার কোথাও লস নাই, এক বিন্দু মাত্র লস নাই। তাহলে যদি আপনার লাভই হয় তাহলে আপনার করতে সমস্যা কোথায়? ক্লাস নোট করেন বেশি বেশি, ক্লাস নোট করলে আপনার সাথে আমার সম্পর্ক বাড়বে, আর আমার সাথে সম্পর্ক মানে আপনারই লাভ। ফিরোজ মজুমদার, এই যে আমার আরেকটা প্রিয় ভাই সাথে আছে, দেখছি যে ফিরোজ মজুমদার, প্রিয়াঙ্কা, আবুল, এরা কিন্তু একটু পুরানো, যার কারণে এদের সবাইকে আমি খুব ভালো করে চিনি বা ভালো করে চিনতেছি। তো আপনারাও সাথে থাকেন, আপনাদেরকেও চিনবো। যাক, কথা না বাড়ি, আগে জব পরে সব। আমার এই প্ল্যাটফর্মে দেখেন, একটু কথা বলি আজকে বেশি, নতুন যারা জয়েন করছেন তাদের উদ্দেশ্যে। আমার এই প্ল্যাটফর্মে আপনি ভর্তি হয়েছেন, কত টাকা দিয়ে ভর্তি হয়েছেন? মনে করেন 400 টাকা দিয়ে আজকে আপনি ভর্তি হয়েছেন। 400 টাকা দিয়ে আপনি আমার এই কোর্সে ভর্তি হওয়ার এর অর্থ হচ্ছে যে আপনি কিন্তু আমাকে ফলো করতেছেন। আমার ক্লাস আপনি নাই করলেন, আমাকে ফলো করলে আমার আইডিতে কিন্তু ভালো ভালো মোটিভেশনাল পোস্ট দেই। এই মোটিভেশনাল পোস্টগুলো কিন্তু আপনার খুবই খুবই কাজে লাগবে। ক্লাস আপনি করেন কিংবা না করেন, আমার আইডিটা ফলো দিয়ে রাখলেও আমার এই মোটিভেশনাল স্পিচগুলো আপনার যথেষ্ট কাজে লাগবে। 6টা মাসে আপনি মোটিভেশনাল স্পিচ পাবেন, মনে করেন বিনামূল্যে। শুধু তাই নয়, আমার এই প্ল্যাটফর্মে যেসব ছোট বড় ভাই বোন আছে যারা একটু ভালো করতেছে, এদের সাথে থাকলে আপনি দেখবেন যে আজ থেকে মনে করেন 3টা মাস আপনি কোনো পড়াশোনা করলেন না, 3টা মাস পরে আপনি এসে দেখবেন যে আপনার সাথে একজন ভর্তি হয়েছে, সে 3 মাসে 90টা 100টা ক্লাস নোট জমা দিচ্ছে, আপনি পিছনে পড়ে আছেন। তখন আপনার মন চাইবে না আমি একটু করি। অনেকেই দেখছি, যেমন এই যে আশরাফুল মাত্রই ক্লাস নোট দিল 29, 30, 31, 32, 33, 34, মানে 6-7টা ক্লাস নোট দিছে একসাথে। ও কিন্তু আমার অনেক পুরানো ছোটো ভাই, আমার সাথে আছে দীর্ঘদিন। মাঝখানে বেশ কিছুদিন ছিল না, কী জন্য ছিল না জানি না, বললো যে মোবাইলে নাকি সমস্যা। যাক, কোনো ব্যাপার না। তো আপনারাও যখন আমার সাথে থাকবেন দীর্ঘদিন, দেখবেন যে কিছুদিন আপনাদের একটা গ্যাপ যাবে, মিস যাবে, আবার মন চাবে যে না, দাদার সাথে অন্য যারা আছে ওরা তো এগিয়ে যাচ্ছে, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? অর্থাৎ আমাদের এই প্ল্যাটফর্মে থাকলে আপনার লস নাই, সব দিক থেকেই আপনার লাভ। তো কথা না বাড়িয়ে যাই, আসুন গণিতে। প্রত্যেকটা গণিতের অ্যান্সার দিবেন সুন্দর করে। আমি আজকে একটু কথা আসতে বলতেছি, কারণ গলায় একটু সমস্যা, ঠান্ডাজনিত সমস্যার কারণে। ভয়েস ভিডিও একটু ঝামেলা থাকলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। বৃত্তের উপর 2, আগে জব পরে সব, আমার এই স্লোগানের ভিত্তিতে ক্লাস আছে। প্রতিদিন আমার সাথে থাকলে আপনি অন্তত এই দর্শনটা আপনার মাথার ভিতর ঢুকবে, অর্থাৎ কি, আগে জব পরে সব। অর্থাৎ যে কোনো কিছুর বিনিময়ে আপনাকে আগে একটা জবে যেতে হবে। সেটা আপনি নিজে পড়াশোনা করে করেন, আমার কাছ থেকে শিখে করেন, কোচিং থেকে করেন, যেখান থেকে পারেন যেভাবে করেন। একাডেমিক পড়াশোনা করতে হবে, পাশাপাশি জবের জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে থাকতে হবে। এবং আপনার ভাই বোন বন্ধু যারা আছে তাদের মধ্যেও এই দর্শনটা ঢুকিয়ে দিতে হবে যে আগে জব দরকার। কারণ আমাদের দেশে পড়াশোনা শেষ করতে করতেই আমাদের 30, 35, 32 চলে যায়। তাহলে আমরা যদি 32, 33-এ যদি জবে ঢুকি বা একটা কাজে ঢুকি, কাজ কখন করব? 40-এ আসলে আমাদের কাজ করতে মনে চায় না, কারণ শরীরের মধ্যে তখন অলসতা, স্থবিরতা চলে আসে। তাই আমাদেরকে যতটা সম্ভব আগে ভাগে জবে ঢুকতে হবে, ভালো একটা কাজে ঢুকতে হবে। প্রথম গণিতটা কি আছে খেয়াল করেন, খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্রত্যেকটা গণিতের কমেন্ট দিবেন। 1 নম্বর ক্লাসের একেবারে শেষে এই গণিতটা রেখে দিয়েছিলাম আমি। টানা 1 ঘন্টা 45 মিনিট ক্লাস নিয়েছিলাম, কষ্ট হয়ে গিয়েছিল, শেষে এই গণিতটা করাতে পারিনি। 1 ঘন্টা 45 মিনিট, 1.5 ঘন্টা টানা ক্লাস নেব না, কারণ ক্লাস নেবার পরে আমার খুব প্যালপিটেশন হয়, মানে অনেক কষ্ট হয়। আমি ভেবেছি 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা ক্লাস দেব। কারণ একদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা টানা ক্লাস দিলে পরের দিন আর ক্লাস নিতে মন চায় না, কষ্ট লাগে, ভয় লাগে ক্লাসের কথা মনে পড়লেই। কারণ আমার একটা ক্লাস মানেই হচ্ছে গাদা গাদা তথ্য। কারণ এর একটা ক্লাস সাজাতে, এর একটা ক্লাস নোট করতে, আমার পুরানো শীট ঘেটে, বই ঘেটে সুন্দর করে একটা ক্লাস সাজাতে, একটা ক্লাস তৈরি করতে 6-7টা ঘন্টা সময় লাগে। আমার এখানে আপনি যা পাচ্ছেন, মনে করেন বৃত্তের উপর আমি যা দেব, বেসিক থেকে অ্যাডভান্স, বাংলাদেশ ব্যাংকের এডি বলেন আর যে কোনো চাকরি বলেন, বিসিএস বলেন, পিলি থেকে রিটেন, বৃত্তের উপরে আমি যা দেব এর বাইরে আপনার 1 লাইনও পড়তে হবে না। তার মানে আপনার এই মুহূর্তে বই কেনারও দরকার হচ্ছে না। আমি যে ক্লাসগুলো করাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, আপনি একটা করে চ্যাপ্টারগুলো শেষ করেন। আমি কখন লাইভে আসব সেই ভরসায় বসে থাকলে হবে না। আমি একজন ব্যাংক কর্মকর্তা, আমি টায়ার্ড থাকি, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, আমি সব সময় লাইভে আসতে পারবো না। লাইভে আসি না আসি, আমি সুন্দর করে ক্লাসগুলো রেডি করে আপনাদের জন্য রাখতেছি। আপনারা এই ক্লাসগুলো প্র্যাকটিস করেন, অনুশীলন করেন।
গত 10 দিনে যে ক্লাসগুলো নিয়েছি এই 10 দিনের ক্লাস আপনি দ্রুত শেষ করে ফেলেন। তারপরে তার আগে যে 10 দিনে যে ক্লাস চ্যাপ্টারটা শেষ করছি সেই চ্যাপ্টারটা শেষ করেন। আমি কখন লাইভে এসে আপনাকে একটু ম্যাথ দেখাবো সেই ভরসায় বসে থাকলে হবে না। কারণ আপনি যেখানেই কোচিংয়ে ভর্তি হন না কেন 1 ঘন্টা ক্লাস করবেন, 1.5 ঘন্টা ক্লাস করবেন, আধা ঘন্টা ক্লাস করবেন। এই যে কোচিংয়ে আমরা যারা আছি আমরা আপনাকে শুধু বেসিক থেকে একটু অ্যাডভান্স রেঞ্জে পৌঁছে দেবার টেকনিকগুলো লাইনগুলো ধরিয়ে দেব। পড়াশোনা কিন্তু আপনার নিজেরই করতে হবে। আমি যা পড়াবো আমি যা বোঝাবো এটা হচ্ছে আপনার ম্যাথ পড়ার টোটাল 10%। ম্যাথ পড়ার টোটাল 10% হচ্ছে আমি পড়াবো, বাকি 90% কিন্তু আপনারই পড়তে হবে। যেহেতু আপনারা আমার পেইড বেসের প্রিয় ভাই বোন, সত্য কথাগুলোই বলতেছি। এগুলো ওপেনে বললে অনেকে মাইন্ড করতো, অনেকে আমার সাথেই থাকতো না, বলতো দাদা কি 10% পড়াবে। আসলে আমি যদি একটা ক্লাস নেই 1 ঘন্টা, মাসে আমি হয়তো ক্লাস দিলাম 20টা, ক্লাস হয়তো হতে পারে 15টা, সর্বস্ব হতে পারে 22টা। তো 20টা ক্লাস আমি যদি মাসে দেই তাহলে হয়তো 20 ঘন্টা বা 30 ঘন্টা ক্লাস। তো একদিনে মাসে যদি আমি 20টা ক্লাস দিই 20 ঘন্টা 30 ঘন্টা, এটা কিন্তু খুব বেশি পড়াশুনো না গণিতের জন্য। যাদের টার্গেট আগে জব পরে সব, ব্যাংক এবং বিসিএস যাদের টার্গেট, অবশ্যই তাদের দিনে 4-5 ঘন্টা ম্যাথ করতে হবে, 4-5 ঘন্টা ইংরেজি পড়তে হবে। আপনি পড়বেন সারাদিনটা 24 ঘন্টা ইংরেজি আর ম্যাথই পড়বেন, অন্য অন্য সাবজেক্ট অতটা বেশি পড়ার দরকার নাই। তার মানে কি, আমি শুধুমাত্র আপনাকে পথটা দেখিয়ে দেবো, ওই পথে চলতে হবে আপনার, ওই পথটা কিন্তু আমি কাভার করে দেব না। এর জন্য বলি অনেক সুন্দর সুন্দর তথ্যবহুল ক্লাস সাজানো আছে, আপনি করতে থাকেন, আমার জন্য বসে থাকবেন না। আপনারা যখন অনেক বেশি নোট দেন, আমার ক্লাসগুলো সুন্দরভাবে করেন, ক্লাস নোট দেন, তখন আমার খুব ভালো লাগে, তখন মন চায় আপনাদের জন্য আরও বেশি দেই। দেখবেন যে 1 ঘন্টা 30 মিনিট আমি ক্লাস নিয়েছি, ক্লাস নেওয়ার পরে আমার আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, আমি টায়ার্ড হয়ে গেছি, আমার আর ক্লাস নিতে মন চাচ্ছে না। তারপরও মন চাচ্ছে যে স্টুডেন্ট নাই লাইভে, সবাই চলে গেছে, টায়ার্ড হয়ে গেছে সবাই, তারপরও মনে হচ্ছে আরও 10 মিনিট আরও 15 মিনিট পড়াই, কিছুটা ম্যাথ করাইয়ে রেখে যাই, এই ভিডিও লেসনের ভিতর কিছু তথ্য আমি দিয়ে যাই, যাতে আমার ভাই বোন যারা আছে, যারা নিয়মিত ক্লাস নোট দেয়, তারা একটু লাভবান হয়। আপনাকেও বলি লাইভের জন্য বসে থাকবেন না, কারো জন্য কেউ কোনো সময় বসে থাকে না, আপনিও বসে থাকবেন না আমার জন্য। আমার গাইডলাইন ফলো করুন, আমি যা বলি, যদি কোথাও সমস্যা হয় মেসেঞ্জারে নক দিন, দাদা এই জায়গায় সমস্যা, এখানে আটকে গেছি, কি করলে ভালো হয়। আপনি যদি আমাকে মেসেঞ্জারে নক দেন আমি রিপ্লাই দেব না, হয়তো আপনার মেসেজটা সিন করছি অফিসে বসে, কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না অফিসে বসে। হয়তো অন্য কোনো সময় খেতে বসছি 5টা মেসেজ সিন করছি, কিন্তু আমি আপনাকে রিপ্লাই দিতে পারি নাই। এর অর্থ এই নয় যে আপনি আমার পরে রাগ করে থাকবেন, আমাকে নেক্সটে মেসেজ করবেন না। আপনি আমাকে মেসেজ করতে থাকেন, যত বেশি মেসেজ করবেন আপনার ফেসটা তত বেশি আমার সাথে পরিচিত হবে, এবং একটা সময় আমি বুঝে নিব যে এই ভাইটা এই বোনটা আমার কাছ থেকে অনেক কিছু চাচ্ছে মেসেঞ্জারে, কম মানে সে আমার কাছ থেকে কিছু জানতে চাচ্ছে, কিছু গাইডলাইন চাচ্ছে, কিন্তু তাকে আমি করতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। এরপরে আমি নিজের থেকেই তাকে ফোন করে কথা বলে তাকে আমি গাইডলাইন করি। আমার গাইডলাইন ফলো করুন, পড়াশোনা করুন। বাইরে পেইড গ্রুপের বাইরে যেখানে যা বলি না কেন বলি, বাইরে একটু এক্সেস কথাবার্তাও বলি আমি, আর নিজের প্রচারের জন্য মেইনলি, কোনো ব্যাপার না, এগুলো সবাই বলে। তো আপনাদের বলি আমার গাইডলাইন ফলো করেন, আমার ক্লাসগুলো যথেষ্ট তথ্যবহুল ক্লাসগুলো করেন। আমি আরও একটু বলি, আপনাকে খেয়াল করেন, আমি তো দীর্ঘ 18 বছর, খেয়াল করেন, এই ব্যাংক বিসিএসের উপরে স্টুডেন্ট পড়াচ্ছে 18 বছর। দেখতে শর্ট মনে হলে হবে কি, 2005 সাল থেকে পড়াচ্ছি এই ব্যাংক বিসিএস। কি জন্য বলতে আসছিলাম ভুলে গেছি। ও, যেটা বলতে চাচ্ছিলাম যে গাইডলাইনের কথা। গাইডলাইন এমনই একটা জিনিস, খেয়াল করেন, গাইডলাইন এমনই একটা জিনিস, দেখবেন যে আমি আমার আইডিতে প্রচুর মোটিভেশনাল পোস্ট দিই, আর এত সুন্দর সুন্দর মোটিভেশনাল পোস্ট আপনি অনলাইন অফলাইন জগতে কোথাও পাবেন না। যদি কোথাও পান আমাকে দেখাইয়েন। এখন কথা হলো মোটিভেশন বা গাইডলাইন কি। আপনি আমার খুব প্রিয়, আপনাকে আমি প্রতিদিন একটা করে গাইডলাইন করি, আপনাকে আমি 99 দিনে 99টা গাইডলাইন করছি, আপনার কাছে আমি খুব প্রিয়। দাদা আমাকে 99টা গাইডলাইন করছে, 99টা গাইডলাইন করছে, কিন্তু মনে করেন যে 100তম গাইডলাইনে আমি এমনই একটা গাইডলাইন আপনাকে করলাম, আমার প্রতি আপনার এতটা বিশ্বাস জন্মালো যে গাইডলাইনে আপনি সুইসাইড করে বসলেন। বিশ্বাসের জায়গাটা কোথায় থাকলো?
তার মানে গাইডলাইন এমন একটা জায়গা, মোটিভেশন এমন একটা জায়গা, আমরা যারা মোটিভেশন দেই তারা চাইলে আপনাকে আমি ভালো জায়গায় নিয়ে যেতে পারি, চাইলে আপনাকে আমি শেষ করে ফেলতে পারি। 99টা গাইডলাইনে আমি আপনার ভাই হিসেবে থাকব। 100তম গাইডলাইনে, এই একটা গাইডলাইনে আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনি বুঝতেই পারবেন না যে এই ভাইটাই আপনাকে শেষ করে দিছে। আবার আপনাকে আমি 99টা গাইডলাইন করছি 99 দিনে, আপনি মনে করেন যে যতটুকুন উপকৃত হয়েছেন, মনের থেকে একটা গাইডলাইন করছি একটা ভাইকে কিংবা একটা বোনকে, একদিনে একটা গাইডলাইন করছি, এই একটা গাইডলাইন সে যতটুকুন উপকারিত হয়েছে, আপনার 99 দিনে 99টা গাইডলাইনের থেকে সে তার থেকে বেশি উপকৃত হয়েছে। গাইডলাইন, মোটিভেশন এগুলো কাজে লাগে যদি আপনি আমার সাথে থাকেন, আমার কথা শোনেন, ফলো করেন আমাকে। চেষ্টা করব আমার গাইডলাইন ফলো করেন, আমি মনের থেকে চেষ্টা করি আমার কথা যারা শুনে তাদেরকে আমি ভালো কিছু দেবার, ভালো কিছু করার। তাই আবারও বলি যে শুধু আমার জন্য বা কারো জন্য বসে থাকলে হবে না, পড়াশোনাটা নির্ভর করে সম্পূর্ণ নিজের উপরে। অনেকেই বলে দাদা গাইডলাইন দেন, গাইডলাইন দেন। এত গাইডলাইন দিয়ে আপনি কি করবেন? গাইডলাইনে জব হবে? গাইডলাইনে জব হবে না। প্রচুর গাইডলাইন দিলে গাইডলাইন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে। আমি অল্প অল্প একটু একটু গাইডলাইন দিই, সেই একটু একটু গাইডলাইন ফলো করেন, একটু একটু গাইডলাইন মাথার ভিতরে ঢুকান, যতটুকুন বলি ঠিক ততটুকুন করে এগোন। আপনি যখন একটু একটু করে সামনের দিকে এগোবেন, আমার কথা শুনে সামনের দিকে এগোবেন, তখন আমার মন চাইবেন আপনাকে আমি আরেকটু গাইডলাইন করি, আপনাকে আমি আরেকটু গাইডলাইন করি। কিন্তু অনেকেই আছে যে একটু একদিন গাইডলাইন করি, 2 দিন গাইডলাইন করি, তৃতীয় দিনের দিন খবর থাকে না। যাক, পড়াশোনা মূলত আপনার নিজেরই করতে হবে, পড়াশোনা কেউ করে দেবে না। আগে জব পরে সব, আপনার আগে জব নিতে হবে যে কোনো কিছুর বিনিময়ে। যেখানে আছেন, যে জায়গায় আছেন, ওই জায়গা থেকে আজকের থেকে লেগে পড়েন যে 3টা মাসের ভিতর, 6টা মাসের ভিতর আমি একটা জব নিয়ে নেব। দেখেন এখন এই মুহূর্তে আমি 1 ঘন্টা 30 মিনিটের একটা ক্লাস দেব। এই ক্লাসটা থেকে আপনি কতটুকুন লাভবান হবেন কিছুটা ম্যাথ করবেন। হয়তো আগামীকাল আমি ক্লাস দিলাম কিংবা ক্লাস দিলাম না, পরশু দিন হয়তো আমি ক্লাস দিলাম কিংবা কোনো কারণে ক্লাস দিতে পারলাম না, চতুর্থ দিনের দিনে এসে আবার আমি 1 ঘন্টা 30 মিনিটের একটা ক্লাস দিলাম। আপনি এই ক্লাসটাও করলেন, তাহলে এখানে একটা ক্লাস করলেন, চতুর্থ দিনের দিন একটা ক্লাস করলেন। অথচ দেখেন আমার পেইড ব্যাচের ছোট ভাই বোন যারা আছে, আজকেও ওই যে একটু আগে দেখলাম 107তম নোট দিছে, প্রীতি আছে 100+ নোট দিছে, মথিউর আছে, এখানে অনেকেই আছে যারা শত শত নোট দিয়ে তাদের ম্যাথের বেসিক লেভেলটা স্ট্রং করে গেছে। তারা এখন অফলাইনে অনলাইনে বিভিন্ন জায়গায় পড়তেছে, আমার কাছে নাই। আমি তাদেরকে বলছি দরকার নেই আমার কাছে থেকে আর বেশি সময় নষ্ট করার, তোমরা এবার তোমাদের মতো চলো, যেখান থেকে আরও বেটার কিছু পাওয়া যায়। কারণ একজনকে ফলো করলে সেটা হয় নকল কপি, 10 জনকে ফলো করলে সেটা হয় রিসার্চ। আমি এখন ওদেরকে পাঠাইছি, তোমরা এখন রিসার্চে যাও। আর মাঝে মাঝে মেসেঞ্জারে কথা হয়, টুকটাক গাইডলাইন করি, ওরা ভালো করতেছে, ওরা ভালো করবেই। তাই আপনাদেরকেও বলি যে আপনারা যারা শুধু গাইডলাইনের আশায় বসে থাকেন কিংবা কবে আমি একটা ক্লাস দেবো সেই ক্লাসের আশায় বসে থাকেন, হবে না এতে জব। আপনি আমার সাথে থাকেন, লেগে থাকেন, আর আমি যে গাইডলাইনগুলো টুকটাক একটু একটু গাইডলাইন করি, একটু একটু গাইডলাইন ফলো করেন। আর আমার একটু একটু গাইডলাইন ফলো করতে করতে যখন আপনার ফেসটা আমার সাথে একটু ভালো পরিচিত হয়ে উঠবে, তখন ওই গাইডলাইনটা করব, ওই যে 100তম গাইডলাইন, যে গাইডলাইনটাতে আপনি অনেক উপকৃত হবেন। দেখেন এখানে যে প্রীতি আছে, আলফাজ ভাই আছে, তৃষ্ণা রায় আছে, এরা কিন্তু সবাই আমার পুরনো। যাক, তো কথা না বাড়িয়ে আমরা কিছু গণিত করি, তাই না? গাইডলাইন কিংবা ক্লাসের অপেক্ষায় বসে থাকবেন না, যা আছে ক্লাস সেটা করতে থাকবেন, আমাকে দেখাতে থাকবেন, মেসেঞ্জারে আমাকে নক দিবেন, গ্রুপে আপনি পোস্ট দিবেন, আমার সাথে আপনি সম্পর্ক বাড়াবেন। আমি টাকাও চাই না, আমি পয়সাও চাই না, তবে টাকা পয়সার দরকার আছে, কারণ এর একটা ক্লাস নিতে গেলে এই সব কিছু সেট আপ করতে গেলে প্রায় 8-9 লাখ টাকার মতো খরচ আছে। 2 দিন আগেও এই রুমটা সাউন্ড প্রুফ করছি, সেখানে প্রায় আমার 17-18 হাজার টাকা খরচ হয়েছে। তো এগুলো আসলে ব্যাপার না। এই মুহূর্তে আমার অনেক দামি একটা ক্যামেরা দরকার, আমি সাধারণ একটা ক্যামেরা দিয়ে ক্লাস নেই মোবাইল ফোনের।
আসলে ক্লাস কন্ডাক্ট করতে গেলে, মানুষের জন্য কাজ করতে গেলে নিজেরও কিছু সম্পদের দরকার আছে। তাই আপনাদের বলি, টাকা পয়সা নিয়ে আমি খুব বেশি কিছু ভাবি না, যে আপনারা আমার সাথে থাকেন, যারা ভালো ক্লাস নোট দেয়, নিয়মিত পড়াশোনা করে, আমার গাইডলাইন ফলো করে, তাদের কিন্তু আমি আমার পেইড ব্যাচ থেকে কোনোদিনও বের করি না। কি বলছে খেয়াল করেন, ঠান্ডার একটু সমস্যা, আস্তে কথা বলতেছি, ভয়েস ভিডিওতে অসুবিধা হলে একটু জানাবেন। ইফ দ্য রেশিও অফ দ্য এরিয়া, ইংলিশ ভার্সন ম্যাথ, তো ইংলিশ ভার্সন কোথা থেকে আসলো শুরুতে? আজকে বাংলা ভার্সন ছিল, গত ক্লাসের এই ম্যাথটা, শেষের ম্যাথটার জন্য ইংলিশ ভার্সন। ভেঙে ভেঙে পড়েন, বলছে কি, ইফ যদি, দ্য রেশিও, রেশিওর কথা বলছে কিসের? দ্য এরিয়া অফ সেক্টর, সেক্টরের এরিয়া টু, টু মানে হচ্ছে ইস টু, টু মানে হচ্ছে ইস টু দ্য এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়া। এখানে দুইটা কথা বলছে, একটা হচ্ছে আপনার এরিয়া অফ দ্য সেক্টর, সেক্টরের এরিয়া, এবং এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়া। তাহলে সার্কেলের এরিয়া আর সেক্টরের এরিয়া, টু মানে হচ্ছে অনুপাত বা রেশিও, এর রেশিও হচ্ছে 3:5। বলা হয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য লেন্থ, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য আর্ক, এই যে আর্ক, আর্কের লেন্থ, এবং অফ দ্য আর্ক অফ দ্য সেক্টর, তাহলে সেক্টরের যে আর্ক, সেই আর্কের যে দৈর্ঘ্য, তার লেন্থ, এবং টু, এই টু মানে হচ্ছে ইস টু বা অনুপাত, টু অনুপাত, কিসের অনুপাত? দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, সার্কেলের সার্কামফারেন্সের রেশিও কত, রেশিও তাহলে কত? এটা হচ্ছে জীবন বীমা কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক আসছে 20 সালে, খুবই গর্জিয়াস চাকরি। সরকারি যে দুইটা বীমা কর্পোরেশন আছে, এর চাকরি খুবই খুবই গর্জিয়াস চাকরি, ব্যাংক বিসিএসের সমতুল্য, এবং এখানে ইংলিশ ভার্সনে ম্যাথ আসে। আবার দেখেন এখানে কি বলছে, একটু খেয়াল করেন, বলা হয়েছে দ্য এরিয়া অফ দ্য সেক্টর, সেক্টরের এরিয়া, এবং দ্য এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়া, এই দুইটার রেশিও হচ্ছে 3.5। তাহলে দেখেন, একটু ডার্ক কালার নিয়ে বুঝতে সুবিধা হবে। এই যে হচ্ছে আমার একটা সার্কেল, গত ক্লাসে প্রথম ক্লাসটা এইগুলো আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। বলছে এরিয়া অফ দ্য সেক্টর, এই যে হচ্ছে আমার একটা সেক্টর, এই যে আমার একটা সেক্টর, সেক্টর কি গত ক্লাসে সুন্দর করে ব্যাখ্যা করছে, ওই ক্লাসের নোটটা সুন্দর করে দ্রুত জমা দিন যারা নতুন। এটা যদি হয় একটা সেক্টর, এটা হচ্ছে বৃত্ত, তাহলে এইটা কি? এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস যদি হয় আর, রেডিয়াস যদি হয় আর, তবে এটা হচ্ছে সেক্টর। সেক্টরের ক্ষেত্রফল কি? এরিয়া অফ দ্য সেক্টর। এই অ্যাঙ্গেলটা কত আমি জানি না, এই অ্যাঙ্গেলটা মনে করি থিটা, 30 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে। তো বলছে যে এরিয়া অফ দ্য সেক্টর, তাহলে সেক্টর কি? সেক্টর হচ্ছে পুরা ক্ষেত্রের একটা নির্দিষ্ট ক্ষেত্র, পুরা ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর স্কোয়ার, আর এই সেক্টরের ক্ষেত্র এরিয়া অফ দ্য সেক্টর, তাহলে সেক্টরের ক্ষেত্রফল আমি আগে লিখব, এই সেক্টরের ক্ষেত্রফল হচ্ছে পুরা ক্ষেত্রফলের পাই আর স্কোয়ার, পুরা ক্ষেত্রফলের 360 ভাগের থিটা ভাগ। থিটা মানে হচ্ছে এই যে কোণ, কেন্দ্রে যতটুকুন কোণ উৎপন্ন করে, কেন্দ্রের টোটাল হচ্ছে 360 ডিগ্রি। প্রথম ক্লাসটা যারা করেন নাই, আজকের ক্লাসটা তাদের জন্য বুঝতে একটু কষ্ট হতে পারে, কোনো ব্যাপার না, যতটুকুন বুঝেন। আজকের ক্লাসটা শেষ হলে অবশ্যই আগে প্রথম ক্লাসের ক্লাস নোটটা জমা দিবেন। এই যে সেক্টর, এই সেক্টরের ক্ষেত্র, সেক্টরটা কি? সেক্টরটা হচ্ছে পুরা ক্ষেত্রফলের নির্দিষ্ট একটা ক্ষেত্রফল। তো পুরা ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার, পুরা ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার, তার এতটুকুন, এই অংশটুকুন হচ্ছে 360 ভাগের থিটা ভাগ, 360 ভাগের 360 ভাগের থিটা ভাগ, 360 ভাগের থিটা ভাগ। তাহলে এটা হচ্ছে আমার এই সেক্টরের ক্ষেত্রফল। বলা হয়েছে সেক্টরের ক্ষেত্রফল এবং সার্কেলের ক্ষেত্রফল এর অনুপাত, এই দুইটার অনুপাত। তাহলে সার্কেলের ক্ষেত্রফল কি? সার্কেলের ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর স্কোয়ার। তাহলে সেক্টরের ক্ষেত্রফল ইজ টু সার্কেলের ক্ষেত্রফল, এই সেক্টরের ক্ষেত্রফল হলো এই যে, আর এই সার্কেলের ক্ষেত্রফল হলো এই যে,
তাহলে এই দুইটার অনুপাত, এই যে হচ্ছে এই দুইটার অনুপাত, এই দুইটার অনুপাত বলা হয়েছে আমার 3:5। 3:5। ইস্টু মানে কি, অনেকবার বলছি, ইস্টু মানে হচ্ছে ভাগ, এই ইস্টু মানে হচ্ছে ভাগ। তাহলে এইটা ভাগ এইটা, তাহলে আমরা এখানে কাটাকাটি যায়, কি কি কাটাকাটি যায়, পাইয়ের স্কোয়ার কাটা যায়। তাহলে আমরা দেখতে পাই এখানে থাকে θ/360 ইস্টু, এখানে কিছু থাকে না, 1 থাকে। এটা ইস্টু, ইস্টু মানে কি, গুণ করি বা ভাগ করি 1 দিয়া, θ/360কে 1 দিয়া গুণ বা ভাগ করলে ওই θ/360ই হয়, অর্থাৎ এইটা ভ্যালুলেস। θ/360 সমান সমান 3.5। সেক্টরের এরিয়া ইজ টু সার্কেলের এরিয়া অনুপাত হচ্ছে 3.5। তো এই কোয়েশ্চেনটা থেকে আমরা দেখতে পাই θ/360 সমান সমান হচ্ছে 3.5। আমাকে এই অঙ্কে কি বলা হয়েছে, আমাকে বলা হয়েছে এই অঙ্কে যে কি বের করতে বলা হয়েছে, যে বলা হয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য আর্ক, রেশিও বের করতে বলছে। তাহলে আমি রেশিও বের করব, এই যে হলো আমার রেশিও বা ইস্টু বা অনুপাত। কিসের রেশিও বের করতে বলা হয়েছে, দ্য লেন্থ অফ দ্য আর্ক, এই আর্কের লেন্থ, খেয়াল করেন এই যে একটা আর্ক, এই যে হচ্ছে আমার আর্ক, এই আর্কের লেন্থ কত। আর্ক মানে কি, আর্ক হচ্ছে পরিধির অংশ। তাহলে পরিধি কি, পরিধি হচ্ছে আমার 2πr, পরিধি হচ্ছে আমার 2πr। তার এই সেক্টরটুকুনের মান হচ্ছে θ/360। গত ক্লাসে সুন্দর করে বুঝাইছি θ/360, কারণ এই সেক্টরটা কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। টোটাল কেন্দ্রে হচ্ছে 360, তার মানে 360 ভাগের থিটা ভাগ হলো আমার এখানে। তাহলে পুরা সেক্টরটা, পুরা পরিধিটা হলো 2πr, তার θ/360 মানে 360 ভাগের থিটা ভাগ আসতেছে পরিধি আমার এই জায়গায়। তাহলে এটা হলো আমার পুরা পরিধি, তার 360 ভাগের 60 ভাগ হচ্ছে আমার এই জায়গা, এই যে এই আর্কটা। তো বলা হয়েছে এই আর্ক ইজ টু দ্য সেক্টর টু দ্য সার্কামফারেন্স, আর্ক অফ দ্য সেক্টর, এই সেক্টরের আর্ক টু মানে হচ্ছে ইজ টু, এই যে হলো সেই ইজ টু কিসের কথা বলছে, দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, এই সার্কেলের সার্কামফারেন্স মানে কি, পরিধি। তাহলে এই সার্কেলের পরিধি কি, এই সার্কেলের পরিধি হচ্ছে 2πr, এই সার্কেলের পরিধি হচ্ছে আমার 2πr। তাহলে বুঝেন এখানে বলছে যে এই যে আর্ক, এই আর্কের দৈর্ঘ্য হচ্ছে এতটুকুন, আর এই সার্কামফারেন্স মানে পুরা পরিধি হচ্ছে আমার 2πr। এর অনুপাত কত, এই অনুপাতটার মান কত। তাহলে আমরা করি, খেয়াল করেন, সংক্ষেপে করার জন্য ইস টু মানে ভাগ, তাহলে এইটা ভাগ এইটা, তাহলে 2πr কাটা যাবে θ/360, এখানে ইস টু, ডান পাশে কিছু নেই মানে 1/1। ইস টু মানে কি, ভাগ, এটা ভাগ করি আর গুণ করি, এদিকে যাই হয় না কেন θ/360 সাথে এদিকে যাই গুণ ভাগ করি না কেন 1, ওই θ/360 হয়, θ/360 হয়। তাহলে এখানে আমরা কি পাই, θ/360, মানে এইটা আর এইটা কাটাকাটি করলে হয় θ/360। আবার এখানে দেখলাম θ/360 মানে হচ্ছে 3.5, তার মানে এই θ/360 মানে হচ্ছে 3.5। অথবা আমরা এখান থেকে থিটার মান বের করে নিয়ে আসতে পারি, যেমন θ/360 সমান সমান 3.5। খেয়াল করেন θ/360 সমান সমান 3.5, 3.5 মানে হচ্ছে আমার 3/5। তাহলে থিটা সমান সমান আমি লিখতে পারি যে 3 × 360/5, থিটার মান হচ্ছে এইটা। এই থিটার মান এখানে এসে বসালেও আমি এই 3.5 পাবো। কিন্তু এই অঙ্কটা সহজে অ্যান্সার বের করার জন্য বা সহজে রিটেনে করার জন্য আমি এভাবে করতে পারি, যে এভাবে করার দরকার নাই।
আমাকে প্রথমে কি বলছে যে সেক্টর, সেক্টর মানে কি পুরা ক্ষেত্রের অল্প একটু ক্ষেত্র। এই যে এই অল্প ক্ষেত্রের ক্ষেত্রফল আর পুরা ক্ষেত্রের ক্ষেত্রফল এর অনুপাত হচ্ছে 3.5, এর অনুপাত হচ্ছে আমার 3.5, 3.5। এই ক্ষেত্রের ক্ষেত্রফল ইস টু পুরা ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার 3.5। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল হলো এই যে, এই যে, আর পুরা ক্ষেত্রের ক্ষেত্রফল হলো এই যে। এই দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হলো 3.5। যদি এমনটি হয় তবে এটার মান কত? এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এই পরিধির অংশ মানে কি চাপ, এই চাপ এবং পুরা চাপ, এই সেক্টরের চাপ, খেয়াল করেন এই সেক্টরের চাপ এবং পুরা চাপের অনুপাত কত। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, প্রচুর আসে এই অঙ্কগুলো। কি বলা হয়েছে এখানে যে এই ক্ষেত্রের ক্ষেত্রফল ইস টু পুরা ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 3.5 হয় তবে এই চাপের দৈর্ঘ্য ইস টু পুরা চাপ, পুরা চাপের দৈর্ঘ্য কত। ক্ষেত্রফল ইস টু ক্ষেত্রফল যদি 3.5 হয় এই চাপ সমান সমান পুরা চাপের অনুপাত কত। এই ছোট ক্ষেত্রফল ইস টু পুরা ক্ষেত্রফল যদি 3.5 হয় তবে এই ছোট চাপ সমান সমান পুরা চাপের অনুপাত কত। তাহলে এই সেক্টর, আবার বলি তাহলে এই সেক্টর, এই ক্ষেত্রের ক্ষেত্রফল এবং পুরা ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 3.5 হয় তাহলে এই চাপ এবং পুরা চাপের অনুপাতও 3.5 হবে। এটা একটা ইকুয়েশন, এটা একটা অনুসিদ্ধান্ত হয়ে গেল এখন। তাহলে এখন আমরা যদি দেখি যে এই রকম মনে করেন যে এই রকম একটা বৃত্ত আছে, তো যদি বলে যে এই সেক্টরের ক্ষেত্রফল, এই সেক্টরের ক্ষেত্রফল আর পুরাটার ক্ষেত্রফল হলো তোমার মনে করো যে 8:22, এই ক্ষেত্রের ক্ষেত্রফল ইস টু পুরা ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 8:22। তাহলে আমরা বলতে পারি এই চাপের দৈর্ঘ্য ইস টু পুরা চাপের দৈর্ঘ্য হবে 8:22। এই জায়গা থেকে আমরা এটা পেয়েছি। গত ক্লাসে যতগুলো ম্যাথ ছিল তার মধ্যে একটা ম্যাথ রেখেছিলাম একেবারে শেষে, একটু কঠিন ম্যাথ। ম্যাথটা থেকে গিয়েছিল, এই ম্যাথটা আজকে প্রথমে দেখাই দিলাম। প্রথম দিকে আমাদের ব্রেন একটু ফ্রেশ থাকে, যার কারণে প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি একটু কঠিন ম্যাথ নেই, তারপরে মাঝখানে দেই একেবারে সহজ ম্যাথ, শেষে গিয়ে আবার একটু দেই কঠিন ম্যাথ, কারণ শেষ পর্যন্ত সবাই থাকতে পারে না। যারা একটু ভালো লেভেলের স্টুডেন্ট তারা শেষ পর্যন্ত থাকে। আশা করি পুরো জিনিসটা মাথার ভিতরে ঢুকছে যে ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল ইস টু বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে ছোট চাপের অনুপাত এবং বড় চাপের অনুপাতও তাই হবে। ক্লিয়ার? কার কার কাছে কমেন্ট দেন। এমডি অমিত হাসান অ্যান্সার দিছে, ট্রিমেন্ডাস, ধন্যবাদ অমিত হাসান ভাই। সবাই অ্যান্সার দেন 3.5। ক্লিয়ার? অ্যান্সার দেন অভিজিৎ ভাই, অ্যান্সার দেন। আমার ম্যাথ কিন্তু আমি পড়াচ্ছি মূলত ব্যাংক এবং বিসিএস। এখানে যারা ব্যাংক এবং বিসিএসের জন্য প্রস্তুতি নেয় বা টার্গেট করে তারা একটু ভালো লেভেলের স্টুডেন্ট। তো একেবারে বেসিক যেগুলো সেগুলো আমি খুব বেশি পড়াবো না, বেসিকের ভিতরে একটু অ্যাডভান্স যেগুলো সেগুলো, মিডিয়াম, অ্যাডভান্স, সুপার অ্যাডভান্স, এই 4টা লেভেলের ম্যাথ আমি পড়াবো। বেসিকের মধ্যে যেগুলো একটু অ্যাডভান্স, মিডিয়াম, অ্যাডভান্স, সুপার অ্যাডভান্স, এই 4টা লেভেলের ম্যাথ আমি করাবো মেইনলি, যেগুলো মূলত ব্যাংক বিসিএস এর জন্য দরকার। তাহলে 3.5 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আলফা দিয়ে তো সবাই অ্যান্সার দিছে। অ্যান্সার পড়তে কষ্ট হচ্ছে, চোখ দিয়ে দেখতেছি। রওশন, ফিরোজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অমিত, রিপন, তাহলে এবার আসি আমরা নেক্সট ম্যাথে। এই ম্যাথটাতে কি বলছে খেয়াল করেন, বলা হয়েছে কোনো বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম সমবাহু ত্রিভুজ, বৃহত্তম সব থেকে বড় সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি পি হয় তবে ওই বৃত্তের ক্ষেত্রফল কত। খুবই সহজ একটা ম্যাথ, আবার খুবই কঠিন একটা ম্যাথ। বলা হয়েছে যে কোনো বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত, তাহলে আমরা একটা বৃত্ত নেই, খেয়াল করেন, আমরা এই যে একটা বৃত্ত নিলাম, কোনো বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এই যে একটা সমবাহু ত্রিভুজ, পরিসীমা, এই ত্রিভুজের পরিসীমা হলো পি, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত, ওই বৃত্তের ক্ষেত্রফল কত। প্রথম যে ম্যাথটা করালাম এটা ছিল গত ক্লাসের ম্যাথ, ওইটা বাদ, আজকের ক্লাস এখান থেকে শুরু। কোনো বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত সমবাহু একটা ত্রিভুজ আছে। এই সমবাহু ত্রিভুজের, এই যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে চারিদিকের দৈর্ঘ্য যদি পি হয় তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত। রিটেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, রিটেন না, এমসিকিউতে আসে এই ম্যাথটা। বলা হয়েছে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের পরিসীমা যদি পি হয় তাহলে এই ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হবে আমার p/3, এক বাহুর দৈর্ঘ্য হবে p/3। এবার এই বিন্দু থেকে আমরা সোজা এখানে একটা লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করলাম। এখন খেয়াল করেন, এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের একটা ম্যাথ, অনেকটা অ্যাডভান্স লেভেলের একটা ম্যাথ। এই যে একটা ত্রিভুজ হলো আমার, এই যে একটা ত্রিভুজ হয়েছে, এই যে একটা ত্রিভুজ হয়েছে, বোঝার সুবিধার্থে আমি এটা মুছে ফেলি যাতে এদিকে আপনাদের কনসেন্ট্রেশন না যায়। এটা যদি p/3 হয় তবে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণের মান ছিল 60 ডিগ্রি। এই যে এই কোণটার মান কত, 60 ডিগ্রি, এই কোণটার মান 60 ডিগ্রি, এই কোণটার মান 60 ডিগ্রি। এখন এই কোণগুলোর মান যদি 60 ডিগ্রি হয় তবে এই কোণের মান হয় আমার 30 ডিগ্রি। খেয়াল করুন, এই কোণটার মান হলো আমার 30 ডিগ্রি। অনেক অ্যাডভান্স একটা ম্যাথ, আস্তে আস্তে বোঝার চেষ্টা করুন, অনেকক্ষণ ধরে বোঝাবো। এই কোণটার মান কত, 30 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা কোণের মান হচ্ছে আমার 60 ডিগ্রি। তো এই কোণটাকে যদি আমি ভেঙে ফেলি তবে এই কোণটা মান হয় আমার 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হলো আমার 30 ডিগ্রি। তাহলে এই সমবাহু ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমি ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে এই বাহুটার মান বের করব। এই যে এই বাহুটা হচ্ছে আমার কি, উচ্চতা এইচ এর মান বের করব। ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে করতে পারি, আমরা অনুপাতের মাধ্যমে করতে পারি। খেয়াল করেন, আমি অনেকবার বলছি যে এই থিওরিগুলো খুব সহজে কাজে লাগে। যে যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে যার একটা কোণ 30 ডিগ্রি আর একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, তবে ত্রিকোণমিতিক যত অঙ্ক আছে ব্যাংক বিসিএস এর জন্য সব অঙ্ক 30 ডিগ্রি এবং এই 60 ডিগ্রিকে কেন্দ্র করে, আর আছে 45 ডিগ্রি সহজ। যদি এমন একটা সমকোণী ত্রিভুজ থাকে তবে সেই সমকোণী ত্রিভুজের 3টা বাহুর অনুপাত হয়, অতিভুজ সবসময় 2 অনুপাত হয়, 30 ডিগ্রির বিপরীত বাহু 1 অনুপাত হয়, আর 60 ডিগ্রির বিপরীত বাহু √3 অনুপাত হয়। অনেকবার করাইছি, মুখস্থ হয়ে গেছে আপনাদের, এখনও মুখস্থ হয়ে যাবে। আবার 30 ডিগ্রির বিপরীত বাহু, অতিভুজ সবসময় 2 অনুপাত হবে, ত্রিভুজ 30 ডিগ্রির বিপরীত বাহু সবসময় 1 হবে,
30 ডিগ্রির বিপরীত বাহু 1, 60 ডিগ্রির বিপরীত বাহু √3। 1-এর থেকে √3-এর মান বেশি। আবার 30 ডিগ্রির বিপরীত বাহু এই বাহুটা থেকে 60 ডিগ্রির বিপরীত বাহু বড়। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত হলো 2:1:3। এই বাহুটার অনুপাত 2, 2 অনুপাত সমান সমান p/3। খেয়াল করেন, 2 অনুপাত সমান সমান হচ্ছে আপনার p/3। 2 অনুপাত সমান সমান যদি p/3 হয়, তাহলে √3 অনুপাত সমান সমান কত? 1 অনুপাত সমান সমান p/3:2, √3 অনুপাত সমান সমান p√3/6। 1 অনুপাত সমান সমান এই 2 এখানে এসে গুণ, √3 অনুপাত সমান সমান √3 এখানে উপরে এসে গুণ, তাহলে p√3/6। 2 অনুপাত সমান সমান p/√3 হয়, তাহলে √3 অনুপাত মানে এইটার মান হচ্ছে আমার p√3/6। এইটার মান হচ্ছে আমার p√3/6। একটু অ্যাডভান্স রেঞ্জের ব্যাখ্যা যখন খাতায় করবেন বারবার খুব সহজ হয়ে যাবে। অনেক বড় বড় ম্যাথ, এমসিকিউ ম্যাথ এভাবেই সমাধান করতে হয়। সবসময় মনে রাখবেন যে ত্রিকোণমিতিক যত অঙ্ক আছে সব 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি নিয়ে ঘুরবে। 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি যদি থাকে, সেই ত্রিভুজের অতিভুজের অনুপাত 2, 30 ডিগ্রির বিপরীত বাহু 1 অনুপাত, 60 ডিগ্রির বিপরীত বাহু 2√3 অনুপাত। তাহলে এই বাহুটা যদি 2 অনুপাত হয় আর এই 2 অনুপাত সমান সমান যদি p/3 হয়, তবে √3 অনুপাত সমান সমান হয় p√3/6। তার মানে এটা হচ্ছে √3 অনুপাত, তার মানে এটা হবে p√3/6। এই বাহুটার মান কত? p√3/6। কঠিনটা আগে বোঝাই, সহজটা পরে বোঝাবো। যদি এই বাহুটা p√3/6 হয়, তবে খেয়াল করেন এবার আরও মজার ব্যাপার, এগুলো কিন্তু খুবই অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ। এইটা ছিল হচ্ছে আমার মূল ত্রিভুজ। খেয়াল করেন, একটা ম্যাথের ভিতরে আমরা অনেক কিছু শিখবো অ্যাডভান্স রেঞ্জের। ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর 2:1 অনুপাতে বিভক্ত করে। ত্রিভুজের ক্লাস কদিন আগে নিয়েছি, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি। ত্রিভুজের উপরে 9টা ক্লাস দিয়েছি, সেখানে খুব সুন্দর করে এগুলো ব্যাখ্যা করছি। বাহুগুলো 1:2, 1:2, 1:2 অনুপাতে বিভক্ত করে। এখন তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই দেখেন এই যে মধ্যমা, এই যে মধ্যমা, এই ত্রিভুজের এই ম্যাথ কিন্তু এইভাবে স্যার এর থেকে সহজে কোনোভাবে করতে পারবেন না। এটাই সহজ, এটাই বেস্ট। এগুলো রিটেন অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ। তো কি বলছে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই যে একটা মধ্যমা, এই যে একটা মধ্যমা, এই যে একটা মধ্যমা, এই যে মধ্যমাটা মনে করেন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ও। এডি সমান সমান হচ্ছে p√3/6। এডি সমান সমান p√3/6। এডির মান হচ্ছে p√3/6। এখন এটুকুনের মান হচ্ছে 1:2 অনুপাতে বিভক্ত হলো। এটুকুনের মান 1 হলে এটুকুনের মান 2, এটুকুনের মান 1 হলে এটুকুনের মান 2। তার মানে পুরাটা হচ্ছে আমার 3 ভাগ। 3 ভাগের 1 ভাগ এখানে, 2 ভাগ এখানে। তার মানে এই মধ্যমাটা 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ এখানে, 2 ভাগ এখানে। তাহলে পুরাটুকুন যদি p√3/6 হয়, সেই 3 ভাগের 1 ভাগ এখানে, 2 ভাগ এখানে। তাহলে এও সমান সমান কত? এ ও এটুকুনের মান কত? এটুকুনের মান হচ্ছে এই p√3/6 হচ্ছে পুরাটার মান, এটুকুনের মান হচ্ছে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ। তাহলে কত হয়? টয়েস p√3/318।
না, এখানে একটু কাটাকাটি করছিলাম, ও ছোটো হয়ে গেছে। এটা কাটাকাটি করলে হয়েছে 2, তার মানে p√3/3 দুগুণী 6, p√3/6। এই সবটুকুনের মান হচ্ছে p√3/6, সরি 2 দিয়ে কাটলে হয়েছে 3, 3 3 9, p√3/9। সবটুকুনের মান হচ্ছে p√3/6, সেখান থেকে 3 ভাগের 2 ভাগ হলো এটুকুনের মান হচ্ছে p√3/9। এখন এই যে সর্বশেষ আমি যে এটুকুন পেলাম, এটুকুন হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। এটা হলো কেন্দ্র, এটা হলো ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে AO, মানে হচ্ছে p√3/9। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমার πr²। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হচ্ছে p√3/9, p√3/9 তার স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল হলো πr²। বৃত্তের সূত্র কি? πr²। আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ পেলাম p√3/9। তাহলে এখান থেকে আমরা পাই p² 3 9 × 9, 9 দুইবার গুণ করলে 9, p² করলে p², √3² করলে 3, 3 3 9। তার মানে πp²/3 9 27। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। খুব অ্যাডভান্স রেঞ্জের একটা ম্যাথ। ব্যাংক এবং বিসিএস ক্যাডার হতে গেলে এই ধরনের ম্যাথ আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। বিসিএস রিটেনে, ইভেন প্রিলিমিনারিতেও এই ম্যাথগুলো বর্তমানে প্রচুর আসে। বুঝতে পারছেন কে কে? কমেন্ট দেন। ত্রিকোণমিতিক অনুপাত বোঝার জন্য কোন ক্লাসটা করব? ত্রিকোণমিতির উপরে একটা ক্লাস আছে, একটা ক্লাসে সব শেষ। পেজে অথবা আইডিতে আছে, খুঁজে দেখবেন। এটা বুঝতে পারছেন কে কে? অ্যান্সার দেন, অ্যান্সার দেন। ক্লিয়ার। টাইপ করতে কষ্ট হবে জানি। কঠিন ম্যাথ করাতে গেলে স্টুডেন্ট লাইফ থেকে চলে যায়। কঠিন ম্যাথ শিখতে হবে, নইলে ব্যাংক বিসিএস হবে না। ফিরোজ মজুমদার বলছে ক্লিয়ার। আর কার কার কাছে ক্লিয়ার বলেন? আলফাজ ভাই বলছে ক্লিয়ার। রুবেল রাস ইসলাম বলছে ক্লিয়ার। এই ম্যাথগুলো সবাই বুঝবে না, এটাই স্বাভাবিক। অমিত বলছে ক্লিয়ার। যাক, 25 জনের 26 জনের মতো আছেন, 5-7 জন বুঝলেই হবে। শেষটুকু আর একবার বোঝান। রিটেন ম্যাথ অনেক বড় বড় ম্যাথ, দীর্ঘ সময় কথা বলতে হয়, কষ্ট হয়ে যায়। ভিডিও লেসন দেওয়া আছে, টেনে দেখবেন। যারা নতুন তারা যদি অনেক সময় অনেক কিছু বলে যে এটা বুঝান, আমি বুঝাই না। যারা পুরানো যারা আছে, এরা যদি কেউ না বুঝতো আমি বুঝাতাম। কারণ যারা নতুন, আমি তো আসলে আমি জানি না যে তার লেভেল কোন লেভেলে আছে। সাথে থাকুন, আস্তে আস্তে বোঝাবো সবই। এই ম্যাথটা আবার একটু শুরু থেকে বলি, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। বলা হয়েছিল যে একটা বৃত্ত আছে যার মধ্যে একটা সমবাহু ত্রিভুজ আছে। খুবই সহজ। এবার দেখেন যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পরিসীমা হচ্ছে পি। পরিসীমা যদি পি হয় তবে এই একটা বাহু হয় আমার p/3, একটা বাহু হয় আমার p/3। এই বাহুটা যদি p/3 হয় তবে এখান থেকে আমি যদি লম্ব অঙ্কন করি তাহলে সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? অথবা খেয়াল করেন, এটা যদি আমার লম্ব হয় উচ্চতা, আর এটা যদি আমার ভূমি হয়, এটা যদি আমার লম্ব হয়, আমি বলছিলাম কি, খেয়াল করেন যে সবসময় 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি নিয়ে খেলা। তো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি, তাহলে
এই ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত হবে, অতিভুজ হবে 2, এটা হবে 1, এটা হবে √3। অতিভুজ সব সময় 2 হবে। তাহলে বলা হয়েছে কি, যে বলা হয়েছে যে আচ্ছা এটা থাক বোঝার সুবিধার্থে, এইটা যদি হয় আমার উচ্চতা মানে এইচ, আর এইটা যদি হয় অতিভুজ, সেই অতিভুজের মান আছে p/3। তাহলে এই লম্বটা কত? লম্ব মানে কি? লম্ব বাই অতিভুজ h/p/3, তার মানে হচ্ছে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তার মানে h সমান সমান √3/2 ইন্টু p/3 সমান সমান p√3/6। আবার বোঝার চেষ্টা করুন। এই যে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের এই কোণটা 30 ডিগ্রি, এই বাহুটা p/√3, তাহলে লম্বটা কত? লম্বের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান সমান sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মানে কি? লম্ব বাই অতিভুজ। আমি তো বলছি লম্ব হয় √3, অতিভুজ হয় 2, এটা হয় 1। তাহলে লম্ব বাই অতিভুজ মানে √3/2, √3/2। তার মানে আপনার এই চার্ট মুখস্থ করতে হয় না, আপনি যদি এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। তাহলে এখানে আমি কি দেখলাম? দেখলাম যে লম্বের মানটা হচ্ছে, এইচ এর মানটা হচ্ছে p√3/6, পেয়ে গেলাম সহজে p√3/6। এখন এই হলো আমার ত্রিভুজ আর এই হলো আমার বৃত্ত। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই আবার বোঝাচ্ছি। এটা যদি হয় p/3, এই লম্বের মান হচ্ছে লম্বের মান হচ্ছে আমার p√3/6। এই লম্বটা হচ্ছে p√3/6। এই যে একটা বাহু আছে, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে p√3/6। এখন বলা হয়েছে যে মধ্যমা তিনটি মধ্যমা পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে। মানে এইটুকুনের দৈর্ঘ্য যদি হয় 1, এইটুকুনের দৈর্ঘ্য হবে 2, তার মানে মোট হচ্ছে 3 ভাগ। এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে টোটাল 3 ভাগ, 1 ভাগ 2 ভাগ, টোটাল 3 ভাগ। এই বাহুটার দৈর্ঘ্য টোটাল 3 ভাগ। পুরাটা যদি 3 ভাগ হয় আর এই 3 ভাগের দৈর্ঘ্য হচ্ছে p√3/6, তাহলে এই 2 ভাগের দৈর্ঘ্য কত? এই 2 ভাগের দৈর্ঘ্য হবে এত, এর 3 ভাগের 2 ভাগ। তার মানে p√3/9। তাহলে এইটুকুনের মান হচ্ছে আমার p√3/9। এইটুকুন, এই 2 ভাগের মান হচ্ছে p√3/9, এইটুকুনের মান। এখন সহজ হয়ে গেল অঙ্ক। এইটুকুনের মান হচ্ছে আমার p√3/9, আর এই p√3/9ই হলো এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত? এই বৃত্তের ক্ষেত্রফল হলো πr²। পাই আর মানে হচ্ছে এইটা। এখন ক্লিয়ার হয়েছে না? আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লাস নেব 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। বেশিক্ষণ ক্লাস নেব না, কষ্ট হয়ে যায়। এবার এখানে আসেন, খেয়াল করেন। এই হলো আমার একটা বৃত্ত, এই হলো আমার একটা ত্রিভুজ। সরি, আঁকাটা বাঁকা হয়ে গেছে। এই হলো আমার একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের, এই যে একটা ত্রিভুজ, খেয়াল করেন এ বি সি, এর এই ত্রিভুজের পরিসীমা কত? পি। তাহলে এই ত্রিভুজের একটা বাহু কত? এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে p/, এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে আমার
p/3। এইটা একটা সমবাহু ত্রিভুজ, এইটা একটা সমবাহু ত্রিভুজ। এবার বোঝার চেষ্টা করেন, এবার আরো সহজে করাচ্ছি। এটা একটা সমবাহু ত্রিভুজ যার একটা বাহু হচ্ছে p/3। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। এ মানে হচ্ছে একটা বাহু এর স্কোয়ার। এই ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য কি? p/3। তাহলে এই ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি p/3 হয়, তবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার, মানে একটা বাহু এর স্কোয়ার। আবার এই ত্রিভুজের, খেয়াল করেন, আমি যদি শীর্ষবিন্দুর থেকে একটা লম্ব অঙ্কন করি ABC, BC এর মান কত? p/3, মানে প্রত্যেকটা বাহু হচ্ছে p/3। এই ত্রিভুজের এটা ভূমি, এটা উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো আমার, এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা মানে হচ্ছে h। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি দুইভাবে পেলাম। সমবাহু ত্রিভুজ যদি ধরি এটাকে আমি, তবে এই ত্রিভুজের ক্ষেত্রফল এইটা, আর এই ত্রিভুজের এটা যদি ভূমি ধরি, এটা যদি উচ্চতা ধরি, তবে এই ত্রিভুজের ক্ষেত্রফল এইটা। তার মানে দুইটাই সমান, এই দুইটা হচ্ছে সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এইটা, ভূমি এবং উচ্চতা যদি ধরি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এইটা। তার মানে এই দুইটা তো সমান। √3/4 p²/9 সমান সমান এত। 2 দিয়ে 4কে কাটলে 2, 3 দিয়ে 9কে কাটলে 3। তাহলে আমি পাই হচ্ছে, এদিকে থাকতেছে h সমান সমান √3 p²/6। ভুল হলো কোথায়? √3/4, না ভুল হয় নাই। √3/4 a স্কোয়ার সমান সমান হাফ ইন্টু p/3 ইন্টু h সমান সমান, তাহলে p/3 p এর স্কোয়ার, 3 3 9, 2 দিয়ে 4কে কাটলে 2, 3 দিয়ে 9কে কাটলে 3, 3 দুগুণে 6, √3 p²। তাহলে দেখেন h এর মান পেলাম √3 p²/6। এই যে h, এই h এর মান পেলাম আমি √3, এই h এর মান পেলাম আমি √3 p²/6। এটা কি √3 p²/6 ছিল? দেখি আগের অঙ্কটা তো এটাই ছিল। ও সরি সরি সরি, একটা দেখছেন আমার, মানে আমি যখন এখানে কথা বলতেছি এই সাইডটা হচ্ছে, মানে ওই দিকের আলো এসে এখানে পড়তেছে। আরেকটা জিনিস, দীর্ঘক্ষণ কথা বলতে বলতে কনসেন্ট্রেশন হারিয়ে ফেলতেছি। এই পি কাটা যায়, এই পি কাটা গেলে এখানে পি থাকে। এই p² কাটা যায়, এখানে মূলত পি থাকে। আমি ভাবতেছি p² কোথা থেকে আসতেছে। তাহলে √3 p/6 সমান সমান h। দেখেন আগের অঙ্কেও কিন্তু আমি এই h এর মান বের করছিলাম, এই অঙ্কেও আমি এই h এর মান বের করলাম এভাবে। তাহলে এই h এর মান পেলাম আমি √3 p/6। এই লম্বের মান যদি √3 p/6 হয়, তবে এই ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পরকে 1:2 বা 2:1 অনুপাতে বিভক্ত করে। এর মানে হলো এটা যদি 1 অনুপাত হয়, এটা হবে 2 অনুপাত। তার মানে এই টোটাল বাহুটা হচ্ছে আমার 3 ভাগ, এখানে 2 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 2 ভাগ। পুরাটার দৈর্ঘ্য যদি এত হয়, আগের অঙ্কে তো বুঝাইছে, পুরাটার দৈর্ঘ্য মানে 3 ভাগ সমান সমান যদি এত হয়, তবে 2 ভাগ সমান সমান কত? 2 ভাগ সমান সমান হচ্ছে এত এর 3/2। তাহলে thrice p/9। তাহলে এই 2 ভাগের মান হলো
এই 2 ভাগের মান হলো থ্রাইস p/9, আর এই থ্রাইস p/9 হলো এই বৃত্তের ব্যাসার্ধ। যদি এই বৃত্তের ব্যাসার্ধ হয় থ্রাইস p/9, তবে এই বৃত্তের ক্ষেত্রফল কত? আগেই তো দেখালাম, πr²। খুব সুপার অ্যাডভান্স রেঞ্জের একটা ম্যাথ, দুইটা ভাবেই দেখাইয়া দিলাম আমি। অনুপাত দিয়েও দেখাইছি, ত্রিকোণমিতিও দিয়ে দেখাইছি। ব্যাংকে, বিসিএসে যত গণিত আসুক না কেন ত্রিকোণমিতির উপরে আমি একটা ক্লাসে দেখাই দিয়েছি সব। হয়তো আমার আইডিতে আছে, নয়তো আমার পেজে আছে, নয়তো আমার পেইড গ্রুপে আছে। একটু টেনে দেখবেন। একটা ক্লাসে ত্রিকোণমিতির সব শেষ করে দিয়েছি। ওই একটা ক্লাস করলে ত্রিকোণমিতি থেকে যে কোনো চাকরি পরীক্ষায় শতভাগ অ্যান্সার করতে পারবেন। ক্লিয়ার? কার কার কাছে এই ম্যাথটা কমেন্ট দেন। 46 বাজে, মানে 1 ঘন্টা হয়েছে পুরা ক্লাস। আপনাদের হোমওয়ার্ক দেব অনেক, HW দেব অনেক। এই ম্যাথটা দেখেন, এতক্ষণ যারা এই ম্যাথটা আমার সাথে থেকে প্র্যাকটিস করছেন, বুঝছেন, পারছেন, শিখছেন, এবার একটু দেখেন এই ম্যাথটা। 41তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে। যেহেতু এটা প্রিলিমিনারি ম্যাথ, সেহেতু আপনাকে সহজে সংক্ষেপে স্বল্প সময়ের মধ্যে করতে হবে। বলা হয়েছে কি, খুবই গুরুত্বপূর্ণ। খাতায় করার দরকার নেই, বোর্ডের দিকে তাকান। আপনারা আমার সাথে সাথে খাতায় করবেন, যখন আমি বোর্ডে করাই আমার দিকে তাকিয়ে থাকবেন। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে খেয়াল করেন, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ মানে কি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এই যে একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? যদি, আচ্ছা না বলি, আস্তে বলি, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6, তাহলে ধরেন এই যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ হলো আমার 6, এই ব্যাসার্ধ হলো আমার 6। তবে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা যেটা করতে পারি, এই জায়গা থেকে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করতে পারি। খেয়াল করেন, লম্ব অঙ্কন করলে এইটা হয়ে গেল আমার একটা সমকোণী ত্রিভুজ। খুব গুরুত্বপূর্ণ, এইটা হলো আমার একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হলো আমার 30 ডিগ্রি। এইটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এর প্রত্যেকটা কোণ হলো 60 ডিগ্রি। যেহেতু এটা মাঝ বরাবর ভাগ হয়েছে, এই কোণটার মান হবে 30 ডিগ্রি। এখন এইটা যে মাঝ বরাবর ভাগ হয়েছে, এটা আপনাকে রিটেনে এসে প্রমাণ দিতে হবে না। এটা যদি 30 ডিগ্রি হয়, আমি বললাম কি যে যদি এমনটি হয় 30 ডিগ্রি হয়, তাহলে বাহুগুলোর অনুপাত হয় এরকম যে অতিভুজ সবসময় 2 হয়, 30 ডিগ্রির বিপরীত বাহু 1 হয়, আর এই বাহুটা √3 হয়। খুব গুরুত্বপূর্ণ, সহজে একেবারে সংক্ষেপে করতে পারবেন এই থিওরিটা, অনুপাতটা মনে রাখলে। ত্রিকোণমিতিক যত অঙ্ক আছে সব আপনার 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কেন্দ্র করে ঘুরবে। এটা থাকবে 30 ডিগ্রি, এটা থাকবে 60 ডিগ্রি, এটা হবে সমকোণ। আর এই তিনটা বাহুর অনুপাত হয়, অতিভুজ সবসময় 2 হয়, 30 ডিগ্রির বিপরীত বাহু 1, আর এটা হয় √3। বাহুগুলোর অনুপাত থেকে এরকম হয় 2:1:√3। এই ত্রিভুজের তিনটা বাহু আছে, এই বাহুটা যদি 2 হয়, এই বাহুটা তাহলে √3 হবে, এই বাহুটা 1 হবে। এই অনুপাতে সবসময় থাকবে। তো এই বাহুটার অনুপাত 2, 2 অনুপাত সমান সমান বলছে 6, বলেই দিছে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 6। তাহলে 2 অনুপাত সমান সমান যদি 6 হয়, খেয়াল করেন, 2 অনুপাত সমান সমান যদি 6 হয়, 1 অনুপাত সমান সমান 3, √3 অনুপাত সমান সমান, √3 অনুপাত সমান সমান হচ্ছে আমার 3√3। এই বাহুটার অনুপাত হচ্ছে √3, এই বাহুটার অনুপাত কত? √3। তার মানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 3√3।
তাহলে অথবা আমরা সাইন এই যে ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে বের করতে পারি। ত্রিকোণমিতিক সূত্র দরকার নেই, ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে আমরা সবসময় করি। এখন আমার কাছে সেখানে একটু অনুপাতের মাধ্যমে, তাহলে আপনার অনুপাত ওইগুলো কখনো মুখস্থ করতে হবে না। তাহলে এই বাহুটা হচ্ছে √3 অনুপাত, এই বাহুটা 2 অনুপাত, এই বাহুটা 1 অনুপাত। 2 অনুপাত সমান সমান যদি 6 হয়, তবে √3 অনুপাত সমান সমান হয় আমার 3√3। তার মানে এই বাহুটার মান হলো 3√3। এই বাহুটা যদি 3√3 হয়, তাহলে এই বাহুটাও 3√3। তার মানে পুরাটা হলো 2 3√3। এটা ছিল শুধু 3√3, এইটুকুন হলো আমার 3√3। তাহলে পুরাটুকুন দ্বিগুণ, তার মানে 2টা 3√3, মানে 6√3। তাহলে এইটুকুনের মান যদি 3√3 হয়, পুরাটুকুন হচ্ছে আমার 6√3। পুরাটুকুন যদি 6√3 হয়, তবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটা বাহু পেয়ে গেছি 6√3, তাহলে পুরা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। এখানে এ মানে হচ্ছে একটা বাহু, a স্কোয়ার। পুরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। √3/4 36 3, 6 স্কোয়ার করলে 36, √3 স্কোয়ার করলে 3, 4 12 36, 4 9 36, 3 9 27 √3। এই 27 √3 হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। অনেকক্ষণ কথা বলতেছি, টানা কষ্ট হয়ে যাচ্ছে। 2টা ম্যাথ বুঝালাম, 3টা ম্যাথ বুঝালাম, 3টা ম্যাথই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাথটা ছিল গত ক্লাসের, আর আজকের ক্লাসের 2টা ম্যাথ হলো আগেরটা এবং এইটা, 2টাই একটু অ্যাডভান্স লেভেলের একটু ম্যাথ। 2টা ম্যাথ অবশ্যই করবেন, ব্যাংক বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝছেন কে কে? কমেন্ট দেন। এটার অ্যান্সার হচ্ছে 27√3। রিপন ভাই অ্যান্সার দেন 27√3। সবাই অ্যান্সার দেন। পল্লব, ফিরোজ, রসুল, রিপন, আলহাজ, সবুজ, রাব্বি, সাইমা, রিপন অ্যান্সার দেন। রিপন ভাই অ্যান্সার দেন। ক্লিয়ার না? অ্যান্সার দেন। 27√3। রুট যদি ফোনে না থাকে তাহলে লিখবেন ROOT। হ্যাঁ, রাসেল ভাই অ্যান্সার দিছে, আলফাজ ভাই অ্যান্সার দিছে, ধন্যবাদ। রিপন ভাই 6√3 না 27√3। ফিরোজ ভাই, রওশন ভাই অ্যান্সার দেন। সন্ধ্যা অ্যান্সার দেন। প্রীতি অ্যান্সার দেন। সাইমা অ্যান্সার দেন, ধন্যবাদ। রুবেল ইসলাম ধন্যবাদ। এই তো প্রচুর অ্যান্সার পাচ্ছি, যাক ভাল লাগতেছে। 27√3 সবুজ ভাই। ভাল লাগতেছে না? ভাল লাগতেছে। আজকের ক্লাসে শুরুতে এসেই আপনাদেরকে কিছু পরামর্শ দিলাম, গাইডলাইন, যেখানে প্রায় অনেকক্ষণ কথা বললাম। 3টা ম্যাথ করালাম, সেখানে একটা না অনেকক্ষণ কথা বললাম, গলাটা একটু ভাঙ্গা ভাঙ্গা। এই ম্যাথটা সেলফ টাস্ক, অর্থাৎ নিজে অ্যান্সার দিবেন। অ্যান্সার দেন, দেখি কতক্ষণ লাগে। সময় দেব মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন।
সন্ধ্যা, মসিন, অমিত, সাইমা, সবুজ, রুবেল, রিপন, রওশন, ফিরোজ, রাশেল, তুফায়েল, তারপর আছে হলো রসুল, পল্লব, সবুজ, ফজলে রাব্বি, মেরু, পারভেজ, লামিয়া, রাভা রুবায়েত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নজরুল ইসলাম, নজরুল আমার প্রিয় আরেকটা ভাই। রিপন ভালো কমেন্ট দিচ্ছে, অ্যান্সার দিচ্ছে। পারতেছেন না? আমি একটু সহজ করে দিই, দেখেন কি বলছে। বলা হয়েছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে এইরকম একটা অর্ধবৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে আর। এই ব্যাসার্ধটা যদি আর হয়, এই ব্যাসার্ধটা আর হবে। অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজ। এখানে একটা ত্রিভুজ আছে, সর্ববৃহৎ ত্রিভুজ, বাঁকা হয়ে গেল। তাহলে সর্ববৃহৎ ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ব্যাসার্ধ আর, তার মানে এইটা আর, তাহলে এইটাও আর, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? রুবেল ইসলাম কাছাকাছি গেছেন। রুবেল ভাই কাছাকাছি গেছেন, আর একটু দেখেন তো, আর কেউ অ্যান্সার দিবেন? দ্রুত অ্যান্সার দিন। রিটেন ম্যাথ করাতে আসলে কষ্ট হয়, কারণ টানা সুদীর্ঘক্ষণ কথা বলতে হয়। লাইভটা কেটে আবার একটু ঢুকতেছি। অ্যান্সার কিন্তু রং, ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। একজন অ্যান্সার দেন কারেক্ট। সন্ধ্যা, সাইমা, সাইমা বুঝতেছেন না? সাইমা খুব ভালো করতেছে, খুব ভালো ক্লাস নোট দিচ্ছে। ক্লাস নোট দিতে থাকেন, আপনি ভালো করবেন। আলফাজ ভাই তো আমার সেই পুরান ভাই। সন্ধ্যাও ভালো করতেছে, ভালো নোট দিচ্ছে। অমিত নতুন, রুবেল নতুন, রিপন নতুন। খুবই সহজ ম্যাথ। দেখেন, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটুকুনের মান হচ্ছে আর, এটুকুনের মান হচ্ছে আর। তাহলে এটুকুনের মান কত? এটুকুনের মানও আর, এটুকুনের মানও হচ্ছে আর। তাহলে এবার বলুন এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ পাইছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি বলেন? এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমার টয়েজ আর, আর উচ্চতা হচ্ছে আর। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর স্কোয়ার। অভিজিৎ ভাই কমেন্ট ডিলিট করবেন না, ভুল হলে ভুল, ভুল থেকে শিক্ষা নেবেন, কেউ কমেন্ট ডিলিট করবেন না। আমার মোবাইল অ্যালার্ম দিছে, বলছে আমাকে ক্লাস আর না নিতে। একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার, তার মানে একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার সমান সমান বলছে 16, এবং পরিধি 2 পাই আর, পরিধি সমান সমান বলছে 8। তবে উক্ত বৃত্তের ব্যাসার্ধ কত? এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার সমান সমান বলছে 16, আর পরিধি সমান সমান বলছে 8। তবে এখানে এই আর এর মান কত?
এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করলে আমরা পাই 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 কাটা যায়, আর দিয়ে আর স্কোয়ারকে কাটলে আর হয়, 8 দিয়ে 16কে কাটলে 2 হয়। তার মানে এখানে থাকে r/2 সমান সমান 2, r/2 সমান সমান 2। তার মানে r সমান সমান 4, আর এই 4ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। রাসেল ভাই অ্যান্সার দিছে 4। ধন্যবাদ সবাইকে। এই অঙ্কটা রাখছি, HW একটু সহজ আছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। HW গুলো অবশ্যই করবেন আপনারা। 32তম BCS আসছে। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা অঙ্কন করি। ব্যাসার্ধটা কোথায় অঙ্কন করব? এই জায়গায় অঙ্কন করব। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7, তার মানে এই বৃত্তের এই ব্যাসার্ধটুকুনো হবে 7। তার মানে এই বৃত্তের ব্যাস হলো আমার 14। তো এই বৃত্তের ব্যাস যদি হয় 14, বৃত্তের ব্যাসই হলো এই বর্গের কর্ণ। বৃত্তের ব্যাস কত? 7 + 7 মানে 14। যা বৃত্তের ব্যাস তাই হলো এই বর্গের কর্ণ। তাহলে বর্গের কর্ণ কত? 14। তাহলে বর্গের ক্ষেত্রফল কি? বর্গের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ। বর্গের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ, মানে রম্বাসের ক্ষেত্রফল যা 7, 7 14 98। এই তো রাসেল ভাই অ্যান্সার দিছে। সবার অ্যান্সার দেখতেছি, পড়তে কষ্ট হচ্ছে। রাসেল ভাই, আলফাজ ভাই, তাহলে নেক্সট ম্যাথ নিজেরা পারবেন। 35তম BCS আসছে। কি বলছে খেয়াল করেন। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু। এর মধ্যে আছে কি? একটি বর্গক্ষেত্র যার 4টি বাহু, এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের, বর্গক্ষেত্র এবং বৃত্ত দ্বারা আবদ্ধ অঞ্চল মানে এই অঞ্চলের ক্ষেত্রফল কত? তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে? বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফল বাদ দিতে হবে। যেখানে বলা হয়েছে বৃত্তের রেডিয়াস হচ্ছে 2, তো বৃত্তের রেডিয়াস যদি 2 হয় তবে সেই বৃত্তের ক্ষেত্রফল হবে আমার πr², মানে 2a²। বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। এখানে r মানে হচ্ছে 2, তাহলে পুরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। সেখান থেকে বাদ যাবে বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল কি? বর্গের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটির গুণফল। এই কর্ণটি হলো 4, এই কর্ণটি হলো 4, তার মানে 4 ইন্টু 4। এটা যদি 2 হয়, এটা 2, 4 4। তার মানে এখানে হচ্ছে আমার 4r² - 8, এটাই অ্যান্সার। 35তম BCS আসছে। ভুল করছি, টাইপ মিস্টেক করছি। এটা হচ্ছে আমার 4π - 8। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। 2 জনে অ্যান্সার দিয়েছেন দেখছি। এইটা মুখে মুখে অ্যান্সার দেন, বলেন অ্যান্সার কি হবে। রিপন, অভিজিৎ, রুবেল, আলফাজ,
সন্ধ্যা, রাসেল, প্রিয়াঙ্কা বই নিয়ে অ্যান্সার দেন। রওশন, রিপন, সুবর্ণা বিশ্বাস বই নিয়ে নোট দিয়েন। ক্লাসে ছিলেন না যেহেতু তাই বলবো, পুরা ক্লাসটা সুন্দরভাবে খাতায় করে দেখাবেন। অবশ্যই ত্রিভুজের প্রথম ক্লাসটা আগে নোট দিবেন। অ্যান্সার দেন, যেভাবে মন চায় সেভাবে টাইপ করবেন, কারণ পাই টাই এগুলো মানুষের ফোনে থাকে না। রিপন রায় অ্যান্সার দিছেন রং, রায়হান অ্যান্সার দিছেন রাইট। দেখছেন, রিপন ভুল করবেন ওই জায়গায়, ফিরোজ অ্যান্সার রাইট। 0.2 হবে, তাই না? খেয়াল করেন, 25 থেকে যদি 21 বাদ যায়, এটা হচ্ছে একটা পাইপের মুখ, যেটার বাইরের ব্যাস হচ্ছে আমার 25 আর ভিতরের ব্যাস হচ্ছে আমার 21। তাহলে 25 থেকে 21 বাদ দিলে 4, তাহলে সেই 4 হচ্ছে কোন টুকুনের দৈর্ঘ্য? এইটুকুন, আর এইটুকুনের দৈর্ঘ্য হচ্ছে 4। বলছে যে পাইপটির পুরুত্ব কত? পাইপটির পুরুত্ব মানে এই যে এইটুকুন অথবা এইটুকুন, তার মানে 2। পরীক্ষার হলে আপনারা এইগুলো ভুল করবেন। কি করবেন? ওই যে 0.4 অ্যান্সার দিবেন। 25 বিয়োগ 21 কত হয়? 4 না? আপনারা 4 অ্যান্সার দিবেন। 4 তো চায় নাই, এখানে কিন্তু ব্যাসার্ধের কথা বলে নাই, বলছে ব্যাসের কথা। এই জায়গাটা খেয়াল রাখবেন, এখানে ব্যাসের কথা বলছে। ব্যাস হচ্ছে 25 আর এইটার ব্যাস হলো 21, তার মানে বড়টার থেকে ছোটটার ব্যাস হচ্ছে 4 কম। তার মানে এক সাইড হিসেব করলে আমার 2। আলফাজ, রওশন। কথা বলতে কষ্ট হচ্ছে, বেশিক্ষণ ক্লাস নেব না। অ্যান্সার দেন দ্রুত, সময় দেব 40 সেকেন্ড। এইট পাই অ্যান্সার দিছে কে? রায়হান ভাই অ্যান্সার দিছে 8 পাই। অ্যান্সার রং। আবার একটু দেখেন তো রায়হান ভাই। রায়হান, রিপন, রওশন, আলফাজ, ফিরোজ, রাকিব। পারতেছেন না কেউ? 1.5 মিনিট হয়ে গেছে, একটা অ্যান্সার পাইছি রং। যাক, কাছাকাছি গেছে। রায়হান বলছে একটি বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, একটি বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। খেয়াল করেন, সবসময় নিজের মতো করে অঙ্কন করবে সুন্দর করে। একটি বৃত্তস্থ বর্গক্ষেত্র, তাহলে আমি আগে বর্গক্ষেত্র অঙ্কন করি। বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে, এই বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে 2 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধ লাগবে। তাহলে আমরা অঙ্কন করি, খেয়াল করেন। এই যে কেন্দ্র থেকে এই বর্গের কর্ণ অঙ্কন করি। এই বর্গের বাহু যদি হয় 2, তাহলে বর্গের কর্ণ হয় √2, মানে বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়। বাহুকে, আমি হাজারবার বলছি, বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়। √2 কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়। তাহলে 2 যদি হয় আমার বাহু, কর্ণ হলো √2, মানে এই 2কে আমি √2 দিয়ে গুণ করলাম, কর্ণ পেয়ে গেলাম।
কর্ণ যদি হয় √2 মানে 2টা √2, তাহলে রেডিয়াস মানে অর্ধেক হবে 1টা √2। √2 বা 2√2 মানে 2√2 মানে হচ্ছে, খেয়াল করেন, 2√2 মানে হচ্ছে 2টা √2। তাহলে এইটুকুন যদি 2টা √2 হয়, এটুকুন হবে 1টা √2। এটুকুন হলো আমার 1টা √2, আর এই 1টা √2 হলো আমার বৃত্তের রেডিয়াস। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। বৃত্তের ক্ষেত্রফল হলো πr², রেডিয়াসের স্কোয়ার। তাহলে π2 মানে 2π, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 2π। হ্যাঁ, রায়হান ভাই ঠিক ছিলেন, একটু রং অ্যান্সার হয়েছিল শুরুতে। আমি প্রতিদিন ভাবি যে 1 ঘন্টা ক্লাস দেব, সারাদিন অফিস করি, তারপর ভাবি 2.5 ঘন্টা ক্লাস দিব। আমি এর আগে বেশ কিছুদিন টানা 2 ঘন্টাও ক্লাস নিয়েছি, কষ্ট হয়ে যেত। পরের দিন ক্লাস আসতেই ভয় লাগতো, আমার গা কাঁপতো যে কীভাবে এতক্ষণ ক্লাস নিব। আজকের ক্লাসেও দেখেন যে তথ্য নিয়েছি, এগুলো যদি আমি দেখাতে যাই 2 ঘন্টায় শেষ হবে না। কিন্তু গলাটা একটু ভাঙা ভাঙা, ঠান্ডা লাগছে। এখানে ম্যাথ আছে, একটা ম্যাথ আছে, এগুলো আপনাদেরকে বোঝাতে হবে। HW গত ক্লাসে এগুলো সুন্দর করে ব্যাখ্যা করছি। এই একটা ম্যাথ আছে, এগুলো বোঝাতে হবে। এই একটা ম্যাথ আছে, এটা রাখছে HW, নিজের প্র্যাকটিস করবেন। 18তম BCS আসছে, এই যে এতক্ষণ যা করাইছি এগুলো দেখলে এটা করতে পারবেন। এই একটা ম্যাথ আছে, গত ক্লাসে করাইছি সেম ম্যাথটা। এই ম্যাথটা গত ক্লাসে করাইছি, গত ক্লাসে ছিল 2 গুণ, আজকের ক্লাসে হচ্ছে 4 গুণ। এই ম্যাথটা অনেকবার আসছে চাকরি পরীক্ষায়। এই যে একটা ম্যাথ চাকরি পরীক্ষায় অনেকবার আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই ম্যাথটা। এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আর এই ম্যাথটা সেম। এটা পারলে, এটা HW রাখছি আপনাদের জন্য। এই ম্যাথটা ট্রাই করেন, পারবেন। এইরকম ম্যাথ প্রচুর আসে ব্যাংক বিশেষ ছাড়া অন্যান্য চাকরি পরীক্ষায়। এটা রাখছি HW, খুব সুন্দর করে ব্যাখ্যা করছি এগুলো গত ক্লাসে। এইটা পারবেন, এই ধরনের অঙ্ক প্রচুর আসে। এই ম্যাথটা এই যে 2টা ম্যাথ প্রায় সেম, একই ধরনের ম্যাথ। এটা রাখছি, ভাবছিলাম দেখাবো, এটা আপনারা HW করবেন। এটা হচ্ছে এই ম্যাথটা আমি ভাবছিলাম সুন্দর করে বোঝাবো, এখানে অনেক সুন্দর বোঝার আছে। এটা নিয়ে ছেলে মেয়েদের ভিতর খুব ঝামেলা দেখা যায়, ভাবছিলাম আজকের ক্লাস এটা ক্লিয়ার করে দেব। এখানে আছে এই যে আরেকটা ম্যাথ, 37তম BCS প্রিলিমিনারিতে আসছে। টোটাল এই পর্যন্ত হচ্ছে আমার ম্যাথ ছিল আমার হাতে, মানে এতটুকুন তথ্য নিয়ে আজকের ক্লাসটা আমি সাজাইছি যে আজকের ক্লাসে এইটুকুন আমি দেখাবো। কিন্তু অর্ধেক দেখাতে সেই আমি টায়ার্ড হয়ে গেছি। বেশিক্ষণ ক্লাস নিব না, কষ্ট হয়ে যায়। বেশিক্ষণ ক্লাস নিলে নেক্সট দিনে আমার ক্লাস আসতে ভয় লাগে। তাই ভাবছি ক্লাস টাইম একটু ছোট করে প্রতিদিন ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল। আপনাদের সবাইকে বলবো শুনে যান। 1 নাম্বার, আমার ক্লাস, আমার গাইডলাইন, আমার মোটিভেশন, আমার আচরণ, ব্যবহার সব কিছু যদি ভালো লাগে, আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকে আমার প্ল্যাটফর্মে নিয়ে আসবেন। তাদেরকে কি করবেন? ইনভাইট করবেন এবং শেয়ার দিবেন আমার ক্লাসগুলো তাদের কাছে। আমি যতটুকুন করাই ততটুকুন সুন্দর করে খাতায় করে প্রতিদিনের ক্লাস প্রতিদিন সাবমিট করবেন। প্রয়োজনে একদিনে 2টা 3টা করেন। আমার ক্লাসগুলো আগে করেন। আমার যে সুন্দর সুন্দর ক্লাসগুলো পেইড গ্রুপে আছে, ব্যাচে, আইডিতে, পেজে আছে, এইগুলো আগে করেন, বই খাতা বাদ দেন। অথবা যে কোনো একটা চ্যাপ্টার ধরেন, শতকরার উপরে 16টা ক্লাস আছে, 16টা ক্লাস আগে শেষ করেন, এরপরে বই দেখে দেখে নিজে প্র্যাকটিস করেন। এর জন্য সবাইকে বলি, আমার প্রত্যেকটা ক্লাস যথেষ্ট মূল্যবান, যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমার এই 18 বছরের জব টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে বেস্টটা দেবার। 2 নাম্বার শর্ত হচ্ছে আপনারা অবশ্যই সবাই প্রত্যেকটা ক্লাসে নোট দিবেন। যারা ম্যাথ পারেন, যারা ম্যাথ না পারেন, যারা ম্যাথ ভালো বুঝেন, যারা না বুঝেন, সবাই। অনেকে আছে ভাবে যেগুলো তুমি পারি দাদা, এগুলো করার দরকার নেই। এটাই হচ্ছে জীবনের সবথেকে চরম ভুল। তাহলে আমার ক্লাসগুলো একটু শেয়ার দিন আর সবাই নোট দিন। সর্বশেষ বলবো, সবাই চলে যাওয়ার আগে একটা কমেন্ট একটু ছোট্ট করে লিখে দিয়ে যান যে কি
আগে জব পরে সব, এটুকুন একটু সবাই টাইপ করে দিয়ে চলে যান। শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আগে জব পরে সব। আর যে ম্যাথগুলো দেখালাম যদি পারেন একটু ট্রাই করেন। অমিত হাসান, ধন্যবাদ ভাই। বস আপনি, বস হওয়ার ইচ্ছা নাই। হ্যাঁ, তবে বিভিন্ন বস হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। বিভিন্ন জায়গায় গিয়ে বস বস করি, এগুলো জাস্ট নিজের মার্কেটিংয়ের জন্য, যদিও আমার এটা পছন্দ না। সন্ধ্যা, সুবর্ণা, সবাই কমেন্টে, সবাই 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 কমেন্টটা দিয়ে যান, লিখে দিয়ে যান আগে জব পরে সব। রায়হান, রাসেল, সুবর্ণা, সন্ধ্যা, রওশন, সবুজ, আলফাজ, রুবেল, এই তো প্রচুর কমেন্ট পেয়েছি, সবাই কমেন্ট দেন। স্বপন ভাই বলছে আবার একটু বোঝাবেন। ভাই বোঝাবো, আমার ক্লাস নোট দিতে থাকেন, সব বুঝাবো, না বুঝলে একদিনে আসলে ভাই সব বোঝাতে পারবো না। জব ফার্স্ট দেন এভরিথিং, ধন্যবাদ। প্রতিদিন অন্তত একটা কমেন্ট দেন যে আগে জব পরে সব। আপনারা সবাই ভালো থাকেন, সবাই ভালো একটা জব পান, তারপরে বাসায় আসেন, দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, অনেক গল্প হবে। শুভরাত্রি, আগে জব পরে সব।